হ্যালো স্টুডেন্টস, আমরা এখন আগের ক্লাসে কি পড়েছিলাম না আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে আমি তোমাদের আগের ক্লাসে জাস্ট ফরাসি বিপ্লবের কারণ ঠিক নয়, আমি ফরাসি বিপ্লবের পটভূমিটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম খুব সহজ সরল ভাষায়। আমি এমন কিছু বইয়ের ভাষা ইউজ করিনি বা এমন কিছু বলিনি। জাস্ট বিপ্লব কেন হয়েছিল, বিপ্লব কেন হয়, তার সঙ্গে বাস্তবের কীরকম একটা মিল থাকে, সেই ব্যাপারগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, তাই তো? সেখানে আমি বলেছিলাম যে ফরাসি বিপ্লবের কোনো কিছুর বিপ্লব কথার অর্থ হচ্ছে পরিবর্তন। পরিবর্তন আমরা কখন চাইবো না, পরিবর্তন আমরা তখনই চাইবো যখন হচ্ছে সেটা খারাপ, সেই সিস্টেমটা খারাপ হয়, সেই সিস্টেমটা সাধারণ মানুষের খারাপ করে, সেই সিস্টেম সাধারণ মানুষ চলতে পারে না, তখন আমরা তার পরিবর্তন চাই। যে কোনো ক্ষেত্রে দেখবে যে সরকার প্রচুর খারাপ কিছু করছে, খারাপ কাজ করছে, যে সরকার ঠিকঠাক চালাতে পারছে না তারা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের সেন্ট্রাল বলো রাজ্যে বলো, তাই তো? ঠিক তেমনই ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তেমনই, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে আগের যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা সাধারণ মানুষ কোথাও একটা তাদের ভীষণ অসুবিধে হচ্ছিল, তারা তাতে চলতে পারছিল না, তারা তার জন্য কিন্তু এই বিপ্লবটাকে নিয়ে এসেছিল, এই পরিবর্তনটাকে নিয়ে আসছিল। আমরা এখন পড়বো আমরা যেটা যে ফরাসি বিপ্লবের কারণ। আমি এখানে তোমাদের খুব সোজা সরলভাবে বোঝানোর চেষ্টা করব কারণগুলো, এবং এর সঙ্গে যে শর্ট কোশ্চেনগুলো হতে পারে আমি সেইগুলোকে তোমাদের বলে বলে যাবো। তো তোমরা একটু খেয়াল রেখো এবং আমি খুব সোজাভাবে বোঝাবো যাতে তোমাদের মাথায় ঢুকে। দেখো, ইউরোপ হিস্ট্রি কিন্তু একটু যদি বুঝে পড়া যায় এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পাওয়া যায় এবং খুব মজা লাগে। মানে এই নয় যে দেখবে অনেকেই কি হয়, ইউরোপের হিস্ট্রি অনেকে অতটা ভালো মনে করে না, মানে কঠিন লাগে যেন একটু অনেকেরই। কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে বুঝে পড়ি সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। তো ফরাসি বিপ্লবের প্রথম কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক, আমরা এটাকে কারণও বলতে পারি কারাগারও বলতে পারি। এটাকে দেখো, রাজনৈতিক কারণটাকেই কারাগার বলছে। অনেক জায়গায় দেখবে যে রাজনৈতিক কারণ বলে যে এই বিপ্লবের রাজনৈতিক কারণটা কি ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট পয়েন্টে দিয়ে দিচ্ছে যে রাজনৈতিক কারাগার। তার মানে তখনকার অবস্থাটা ভাবো, কারাগার তো আমরা ভালো কিছু শব্দে ব্যবহার করি না, কারাগারে নিশ্চয়ই খারাপ, মানে যারা খারাপ লোক থাকে তাদেরকেই ভরা হয়, তাহলে এখানে ডাইরেক্ট ইউজ হচ্ছে রাজনৈতিক কারাগার বা রাজনৈতিক কারণ। দেখো, ব্যাপার হচ্ছে যে এই যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছিলেন জানো তো? ফ্রান্সের একজন দার্শনিক ভলতেয়ার, এই নামটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু তোমাদের আসতে পারে। কে বলেছিলেন? ভলতেয়ার। কোন গ্রন্থে বলেছিলেন না, তোমাদের এটা কিন্তু এতে রয়েছে, নোটে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, ফিলোসফিক্যাল ডিকশনারিতে। কিসে বলেছিলেন? ফিলোসফিক্যাল ডিকশনারিতে, এটা নোটে রয়েছে, তোমরা একটু দেখে নিও, আমি আর লিখছি না। তো ফ্রান্সকে রাজনৈতিক কারাগার, এবার রাজনৈতিক কারাগার কেন বলছে জানো? এর পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ ফ্রান্সের জনগণের কোনো স্বাধীনতা ছিল না। যেসব যাজক শ্রেণী ছিল, যেসব রাজারা ফ্রান্সে, সাধারণত পূর্ব রাজবংশ ফ্রান্সে হচ্ছে রাজত্ব করতো, তারা কিন্তু ফ্রান্সের জনগণকে কোনো স্বাধীনতা দেয়নি। পার্লামেন্টারে থাকলেও তারা কিন্তু তার কোনো তোয়াক্কা করতো না। কেন করতো না? তারা তাদের মতো চলতো। কেন তাদের মতো চলতে পারতো তারও আছে, ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে পরে দিচ্ছি। তাহলে ফ্রান্সের রাজনৈতিক কারাগার কেন বলছে? প্রথমত রাজনৈতিক কারাগার এই কারণে একটা বলছে যে ফ্রান্সের জনগণকে রাজারা ইচ্ছা করলে বা যাজক শ্রেণী ইচ্ছা করলে কারাগারে ভরে দিতে পারতো একটা আইনের দ্বারা। কি আইনটা? লেটার্স ডি কেসেট। কি বললাম? লেটার্স ডি কেসেট। লেটার্স ডি কেসেট, এই যে একটা আইন, এইটা একটা ফরমান, এটা জারি করে দিচ্ছিল কেন? কারণ রাজারা যা ইচ্ছা তাই করে, রাজারা স্বৈরাচারী, চরম স্বৈরাচারী। তারা একটা ফরমান নিয়ে আসলো, অর্থাৎ জনগণ যেন তাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে, আমরা যেটা করছি সেটাই ঠিক, তাই তো? আমি যেটা বলছি সেটাই ঠিক। আমি তো, আমাদের মধ্যে এক একজন থাকে দেখবে, মানে সে যেটা বলছে সেটা ঠিক, তাই তো? আমরা তখন কি করি, আমাদের বন্ধুদের মধ্যেও থাকে, তোমাদের বন্ধুদের মধ্যেও আছে, সে এমন এসে এসে কথা বলবে যেন সেটা সত্যি সত্যি ঘটেছিল, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো এই যে লেটার্স দি যে ক্যাসেট, এই যে এটা জারি করলো, ভাবো এটা জারি করে দিয়ে কি করছে? যাকে পারছে তাকে গ্রেফতার করছে। কেউ যদি রাজার বিরুদ্ধে কথা বলে তাকে গ্রেফতার করে নিচ্ছে বিনা বিচারে। সে না দোষ করলেও তাকে গ্রেফতার করছে। হয়তো মনে হচ্ছে রাজা যে হয়তো দোষ করছে বা এ হয়তো কিছু প্ল্যান করছে, তাহলে একে গ্রেফতার করে নি। কোনো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা জলাজলি, কোনো বিচার টিচার হয় না, বলে দেয় বাস্তির লোকে যে। তাহলে ফ্রান্সের অবস্থা ঠিক সেরকম ছিল। এই লেটার্স দি কেসেট কিন্তু ফ্রান্সের জনগণের মানে মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলেছিল। ফ্রান্সের রাজারা কতটা স্বৈরাচারী ছিল তার একটা বড় উদাহরণ কি জানো তো? আমি রাষ্ট্র, এটা কে বলছে জানো? চতুর্দশী। মানে এই কথাটা ভাবো, আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র,
এই কথাটা কে বলছে? চতুর্দশ লুই। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্স। আমি রাষ্ট্র, তার মানে ভাবো এই যে রাজনৈতিক কারাগার কেন বলছে? ফ্রান্সের রাজা বলছে আমি রাষ্ট্র, যাকে এই যে লেটার্স দি গেটেস যে আইনটা বার করেছে তার মাধ্যমে সে সবাইকে ভরে দিচ্ছে, এবং সেখানে নিয়ম বলে কিছু নেই। এই নিয়ম বলে কিছু নেই। এখানে আরেকটা প্রসঙ্গে আরেকজন কথা বলেছিলেন, সোরস লুই। কি বলেছিলেন? না, সোরস লুই বলছেন যে হ্যাঁ অত নিয়ম টিয়ম করে কি হবে, আমি যেটা বলবো সেটাই নিয়ম, হয় না? ওই বচ্চনের মনে একটা কি ডায়লগ ছিল, হাম যা খারে হতে ওই সে লাইন শুরু হতা হয়, যদি আমার হিন্দিটা আসে না, যাই হোক তেমনই হচ্ছে এই সোরস লুই কি বলছেন, আমি যেটা বলবো সেটাই আইন, ওইসব বলে লাভ নেই, ঠিক আছে? তাহলে ভাবো, তাহলে এই দুটো কথার মাধ্যমে আমরা কি পাচ্ছি যে রাজারা কোন তাদের ক্ষমতাকে কোন স্বৈরাচারী সীমায় পৌঁছেছিল, ফ্রান্সের জনগণের কি অবস্থা ছিল। এই এই লেটেস্ট দি গেটেসের মাধ্যমে তারা যাকে পারতো ভরে দিতে পারতো, যা ইচ্ছা তারা তাই করতো, তাই তো? তাহলে এই কারণে কিন্তু ভলতেয়ার, এই কারণে কিন্তু ওই যে বললাম ভলতেয়ার, এই কারণে কিন্তু ভলতেয়ার কি বলতো, একে রাজনৈতিক কারাগার বলেছেন। তাহলে বোঝা গেল? তাহলে দেখো এই যে যাকে পারবে তাকে ভরে দেবে, আমি যেটা বলবো সেটাই ঠিক, কারো কথা শোনা হবে না, তাহলে ফ্রান্সের জনগণ তো এমনি যাজক শ্রেণীর উপরে চটে যাবে। আচ্ছা, রাজনৈতিক কারাগারটা আশা করি বোঝা গেল। এবার আমরা দেখবো কোনটা, না অর্থনৈতিক কারণ। জানো তো একটা বিপ্লব ঘটলে তার পেছনে মেন তিনটে কারণ থাকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। আমরা রাজনৈতিকটা দেখে নিয়েছি মোটামুটি, এবার অর্থনৈতিকটা দেখবো। কি দেখবো এবার? অর্থনৈতিকটা দেখবো। এবার অর্থনৈতিকের ব্যাপারটা কি জানো তো, আমি জাস্ট তোমাদেরকে খুব সোজা ভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমাদের কোনো আমি আমার ফ্যামিলি বলছি, আমার বাবা ইনকাম করে হয়তো 10,000 টাকা, সেখানে আমি খরচ করছি 20,000 টাকা, বা আমাদের খরচ হচ্ছে 20,000 টাকা, আমাদের ফ্যামিলিটা কি ঠিকঠাক চলতে পারবে? মনে হয় 10,000 টাকা ঘাটতি। তাহলে এই যে ঘাটতি হচ্ছে, টাকা কুলাতে পারছে না, এর ফলে কি হবে? এর ফলে ফ্যামিলিতে ঝামেলা হবে, মা বাবার সঙ্গে ঝামেলা করবে, এত টাকা চাই কেন হচ্ছে না। ঠিক তেমনই একটা দেশের ক্ষেত্রেও ঠিক তাই, খুব সোজা ভাষায়, তোমাদের বইতে হয়তো অনেকটা থাকবে, শুধু এটা বুঝে নাও সোজা ভাষায়। একটা দেশের ক্ষেত্রেও কিন্তু তাই, তাদের যে টাকা আয় হতো ফ্রান্সের রাজা তার থেকে অনেক বেশি ব্যয় করতো। এর ফলে ফ্রান্সের পুরো অর্থনীতি দেউলিয়া হয়ে পড়েছিল। এই যে ভ্রান্ত অর্থনীতি, এই কথাটা বলেছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। কে বলেছিলেন? না, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেছিলেন। কি বলেছিলেন? না, ফ্রান্সের যে অর্থনীতি আছে সেটা হচ্ছে ভ্রান্ত। কেন ভ্রান্ত? কারণ ফ্রান্সের যে টাকা আয় হচ্ছে, এবার আয়েরও একটা ব্যাপার আছে, সেটা আসছি, যে ফ্রান্সের যে টাকা আয় হচ্ছে তার বেশি টাকা ফ্রান্সের যে রাজা, ফ্রান্সের যে যাজক শ্রেণী আছে তারা খরচ করে ফেলছে। এর ফলে কি হচ্ছে? একটা দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে পড়ছে, এবং যখনই দেউলিয়া হয়ে পড়ছে, রাজকোষে টান পড়ছে, তখনই কিন্তু রাজা সব থেকে বেশি করে খরচা পাচ্ছে কাদের উপর? সেই 3%, সেই 95% যে সাধারণ মানুষ আছে তাদের উপর। তাহলে যখনই দেউলিয়া হয়ে পড়ছে তখনই রাজা খরচা পাচ্ছে কাদের উপর? সাধারণ মানুষের উপর। এবার বলো, সাধারণ মানুষ কি চটবে না চটবে না? তুমি তোমার ভোগ বিলাসের জন্য বেশি টাকা খরচ করছো, যেই টাকাগুলো খরচ না করলেও চলে, যখনই রাজকোষ ফুরিয়ে যাচ্ছে তখনই তুমি কর বসাচ্ছ সাধারণ মানুষের উপর। এই যে ভ্রান্ত অর্থনীতি, এর ফলেও কিন্তু অভিজাতরা চটেছিল। অভিজাতরা যে বলেছিলাম যে অভিজাতরা হচ্ছে রাজার উপরে খেপে উঠেছিল, সেটা কিন্তু এর কারণেই। ফ্রান্সের রানীর পেছনে শুধুমাত্র 500 জন, ওটা কি বলবো, কর্মচারী থাকতো, তার ড্রেস, তার খাবার দাবার এইগুলো তৈরি করার জন্য। তাহলে এটা ছিল ফ্রান্সের একটা ভ্রান্ত অর্থনীতি। আর এই অর্থনীতির ফলে কি হতো? রাজকোষে যখনই টান পড়তো তখনই তারা কর ফেলতো জনগণের উপরে। জনগণের উপরে কত রকম তারা কর ফেলতো জানো? জনগণের উপরে তারা প্রায় অনেক রকম কর ফেলতো। তোমাদের নোটে দেখবে আছে, প্রায় তারা আচ্ছা আমি অনেক রকম বলছি, ওটা অনেকগুলো করের নাম আছে, আমি মানে এইগুলো বলছি না তোমাদিকে, কটা মানে 8টা 9টা এরকম কিছু বলছি না, ঠিক আছে? তাহলে যখনই দেখছি রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, কেন রাজকোষ ফাঁকা হচ্ছে? এর জন্য, কারণ রাজা বেশি খরচা করছে। কোথায়? তার কাজের জন্য নয়, অকাজে। সে ভোগবিলাস করবে, সে মদ্যপান করবে, তার রানীরা হচ্ছে ভালোভাবে থাকবে, মানে একটা রানীর পেছনে 500 জন কর্মচারী, ভাবো কি অবস্থা। আর অহেতুক যুদ্ধ করে প্রচুর টাকা ফ্রান্সের লস হয়েছিল, বা ফ্রান্স ঘাটতি হয়ে গিয়েছিল। এবার যে অর্থনৈতিক যে ভ্রান্ত হলো, এবার রাজকোষ যখন খালি হয়ে গেল, সেই খালিটা পূরণ করবে কে? সাধারণ মানুষ। অনেকগুলো করে নিয়ে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্স। যখনই রাজকোষ খালি হতো তখনই সেই ব্যাপারটা যেয়ে পড়তো সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের উপরে
এমন উক্তিও এসেছে বা এমন গবেষণাতেও পাওয়া গেছে যে সাধারণ মানুষ যা টাকা ইনকাম করতো তার মধ্যে 95% তারা কর হিসাবে দিয়ে দিত, অর্থাৎ 100 টাকা ইনকাম করলে তারা 95 টাকা কর হিসাবে চলে যেত, থাকতো 5 টাকায় কোনো কারো সংসার চলা সম্ভব নয়, কোনো সাধারণ মানুষ চলতে পারে না। তাহলে তাদের ফরাসি বিপ্লবটা ছিল একটা অনিবার্য, এটা একদিনে ঘটেনি। আস্তে আস্তে ফ্রান্সের জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আর পেছন দিকে যাওয়ার মতো রাস্তা নেই। তখন তারা তাদের যে জমা রাগ সেটাকে ফাটিয়ে বাস্ট করিয়েছিল, তারা সেটাকে উগড়ে দিয়েছিল। তার ফলে কিন্তু ফরাসি বিপ্লব এইভাবে সারা ইউরোপ, শুধু ফ্রান্সে নয়, সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তাহলে কি বললাম, এই যখনই অর্থনৈতিক দেউলিয়া হয়ে পড়লো তখনই কিন্তু এই রাজারা ফ্রান্সের জনগণের উপর কর চাপাতে আরম্ভ করলো। কত রকম কর আছে দেখো, যেমন হচ্ছে টেইলি কর। এটাকে কি বলা হচ্ছে, কি বললাম, এক মিনিট, কি বললাম, টেইলি কর মানে কি একটু বলো তো, ভাবো। টেইলি কর মানে হচ্ছে সম্পত্তিক কর। কি বললাম, সম্পত্তিক কর। আচ্ছা, ভিনটিএম ব্যবস্থা বা জমি থেকে যেটা নিয়ে আসা হতো। এরপরে হচ্ছে ক্যাপিটেশন, উৎপাদন কর। আচ্ছা, এই করগুলো কিন্তু তোমাদের বইতে নোটে দেয়া আছে, তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে একটু দেখে নিও। টাইপ, এই জিনিসটা কিন্তু আসে, মানে খুব ইম্পর্টেন্ট। কর ব্যবস্থা এতগুলো যেটা কর আছে তার মধ্যে জানো তো এই করটা না খুব আসে। কি বললাম, টাইপ কর। এটা কি না, এটা হচ্ছে একটা ধর্মীয় কর। এটা হচ্ছে যাজক শ্রেণীকে বা হচ্ছে চার্চকে, এটা হচ্ছে ধর্মীয় কর। এটা হচ্ছে কাকে দিতে হতো না, চার্চকে এই করটা দিতে হতো। কাকে বললাম না, চার্চকে হচ্ছে এই করটা দিতে হতো, ধর্মীয় কর। তো এইভাবে আমরা অনেকগুলো করকে পাই। টাইপ কর পেয়েছি, এডস, মদের উপরে কি কর না, এডস, এটা হচ্ছে মদের উপর ধার্য কর। তাহলে এই করগুলো কিন্তু ফ্রান্সকে কিন্তু দিতে হচ্ছে। এই করগুলো কারা দিচ্ছে, সাধারণ মানুষ। তাহলে এই যে এতগুলো কর চলে আসছে, আমি কি বললাম যে 95% তারা যা টাকা ইনকাম করতো তার মধ্যে 95% টাকা তাদের কর হিসেবেই চলে যেত। তাহলে আর 5 টাকায় চলবে কি করে? এরপরে যেটা আছে কারণ হিসাবে, তাহলে এইটা হচ্ছে একটা কারণ মানে একটা ভাইটাল কারণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সামাজিক কাঠামো। আমি সামাজিক কাঠামোটা তোমাদের ওতেই বুঝিয়েছিলাম, মানে আগের ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা বুঝিয়েছিলাম। 3টে কাঠামো আছে, 3টে ভাগ আছে। একটা হচ্ছে যাজক, অভিজাত, বুর্জোয়া এবং সাধারণ। এর মধ্যে যাজক আর অভিজাত হচ্ছে পার্টিকুলার জায়গাটাকে পুরো ক্যাপচার করে নিয়েছে। প্রায় 95-96% অর্থ এদের কাছেই। রাষ্ট্রের যা সম্পত্তি আছে তার মধ্যে 95-97-90%-এর উপরে এরা ইউজ করতো। আর বাকি যে, আবার দেখো, এরা হচ্ছে সব থেকে কম। এই যে যাজক আর অভিজাত, এরা হচ্ছে ফ্রান্সের মোট জনগণের হয়তো 3%, আর বাকি 3% বা 5% আমি ধরে নিলাম, আর বাকি হচ্ছে 95% এই সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষের কাছে কত টাকা নেই, সাধারণ মানুষের কাছে টাকাই নেই। 95% টাকা কাদের কাছে, এই যাজক আর অভিজাতদের কাছে, যেটা ছিল ফ্রান্সের জনগণের একটা দীর্ঘদিনের রাগ, বিশেষ করে কৃষকদের উপরে। কারণ কি, যখনই অর্থনৈতিক ভেঙে পড়ছে, অর্থনৈতিক রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, তখনই শাসক কোথায় চলে যাচ্ছে, নতুন নতুন কর নিয়ে আসছে, নতুন কর চাপাচ্ছে। আর এই যাজক আর অভিজাতরা কিন্তু কোনো কর দিত না। তাহলে ফ্রান্সের যা টাকা যেত কাদের কাছ থেকে, যা টাকা যেত এই নিচের তলায়। অর্থাৎ আমি যদি এই যে যাজক, অভিজাত আর এই সাধারণ মানুষের কথা বলি, সাধারণ জনগণের কথা বলি, সব থেকে বেশি কর দিচ্ছে কারা, এই সাধারণ জনগণ। যা কর দিচ্ছে সবই কিন্তু এই সাধারণ জনগণ, কিন্তু সেটাকে ভোগ করছে কারা, এই মাত্র 5% মানুষ। তোমরা যদি এখনো দেখো ভারতের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপি, মানে 50%, মানে ওরকম দেখা গেছে যে 1 না 2% লোকের কাছে ভারতের 50% সম্পদ, আর বাকি 50% হচ্ছে ভারতের 99% লোকের কাছে। ঠিক তেমনই ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও ঠিক তেমনই সামাজিক কাঠামোটা এমনই হয়েছিল যে সাধারণ মানুষের হাতে কিচ্ছু ছিল না। সাধারণ মানুষের ন্যূনতম জীবনযাপন তারা করতে পারতো না, কারণ সমস্ত সম্পদ, সমস্ত কিছু কক্ষাগত করে রেখেছিল এই দুটো শ্রেণীর মানুষ। তাই সাধারণ মানুষ এই যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর উপরে রাগ, তাদের যে রাগ সেটা কিন্তু এই ফরাসি বিপ্লবের সময় উগড়ে দিয়েছিল। এরপরে আসছে একটা দৈব রাজতন্ত্র। এই বলছিলাম না যে ফ্রান্সের যে রাজা তারা যা ইচ্ছা তাই করতে পারতো। তারা কিসের ভিত্তিতে করতে পারতো জানো তো, এই দৈব রাজতন্ত্র।
দৈব রাজতন্ত্রটা কি না, দৈব রাজতন্ত্র হচ্ছে দৈব রাজতন্ত্রটা হচ্ছে আমি দেবতার প্রতিনিধি। রাজা সবসময় কি বলতো, রাজা নিজেকে সবসময় তোমরা আমার কেউ নয়, আমি দেবতা, ভগবান আমাকে ঠিক করেছে তোমাদেরকে শাসন করার জন্য, আমি যা কিছু করব ভগবানের কাছে, আমি আমাদের ঈশ্বরের কাছে আমি বলবো, তোমাদের কাছে আমি বলতে আসবো না। অর্থাৎ রাজা যা কিছু করতো সব এই দৈব রাজতন্ত্রের আন্ডারে ফেলে দিত। আমি যা করছি আমি ঈশ্বরের কথা মেনে করছি, আমি তোমার কাছে কোনো কিছু জবাব দেবো না, তাই তো? এই তো আমি বলছিলাম না, যাকে পারতো তাকে জেলে ঢুকিয়ে দিতে পারতো, সে জনগণের কাছে জবাব দিয়ে নয়, কারণ সে দৈব রাজতন্ত্রের অধিকারী, তারা এটা নিজের উপরে আরোপ করতো। আর এর ফলে তারা ফ্রান্সে এতে যা ইচ্ছা তাই করতে পারতো। কি বললাম? যা ইচ্ছা তাই করতে পারতো। রাজা কোনো যদি ভুল করতো সেটাও কিন্তু তারা জনগণের সামনে এসে বলতো না, কারণ তারা জবাবদিহি কার কাছে করে? ঈশ্বরের কাছে। কত ভালো, দেখো আমাদের যদি করতে হতো, আমি যা ইচ্ছা করতে পারি, আমি জবাবদিহি কারোর কাছে করবো না। এই কাউকে যদি মেরে আসি বা ওই বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়েছে, হঠাৎ এসে মা জিজ্ঞেস করবে প্রথমে স্কুলে কেন করেছো, স্কুলে ঠিকঠাক, আগে তো আমাদের মতো বেলাতে স্কুলে আগে বেধরক মারতো, তারপরে অবস্থাতে স্কুলে ঠিক করে দিত, কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন চলে যায় কোথায়? মায়ের কাছে। গার্জেন কল, গার্জেনকে পরের দিন নিয়ে এসো, আবার মায়ের কাছে একটু বোকানি। কিন্তু এই রাজার ক্ষেত্রে দেখো দৈব রাজতন্ত্র অ্যাপ্লাই করে দিয়েছে, ভাই আমি যা খুশি করি, আমি যা কিছু বলবো ঈশ্বরকে বলবো, বলুন না ঈশ্বরকে, সে তো মনে মনে বলে, কে শুনবে? যাই হোক, তো এই যে দৈব রাজতন্ত্র যে রাজা তার উপরে আরোপ করতো, এই দৈব রাজতন্ত্রের ফলে কিন্তু সে যা ইচ্ছা তাই করতে থাকে। অর্থাৎ সে কোনো ভুল করলেও সেটা সে জবাবদিহি করবে না, সে কোনো বিচার ব্যবস্থাতেও কোনো গন্ডগোল হলে সে কাউকে জবাবদিহি করবে না। এই যে আর এই যে দৈব রাজতন্ত্র, এটা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই এরাও কিন্তু অ্যাপ্লাই করেছিল। আচ্ছা, ফ্রান্সের ওয়েট, তাহলে এতদূর অবধি বোঝা গেল। আমি এতক্ষণ অবধি কি বললাম? আমি এতক্ষণ অবধি বললাম যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের কারণ কি বললাম? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে কি বললাম? কারণ ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয়েছিল। কেন বলা হয়েছিল? কারণ ওই যে একটা ফরমানের মাধ্যমে জনসাধারণকে যেভাবে পারতো পুড়ে দিত। ফ্রান্সের রাজারা চরম স্বৈরাচারী ছিল, তারা যা ইচ্ছা তাই করতে পারতো। তারপরে কি বললাম না, ভ্রান্ত অর্থনীতি। কারণ যে টাকা ফ্রান্সের সেই সময় আয় হতো, রাজারা এত ভোগবিলাস করতো, তার থেকে অনেক বেশি খরচ করতো, নানান যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হয়ে যেত। এর ফলে রাজকোষ পুরো ফাঁকা হয়ে যেত, এবং রাজকোষ যখনই ফাঁকা হয়ে যেত সেটা চাপ যেয়ে পড়তো কার ঘাড়ে? কর ব্যবস্থার ঘাড়ে। এবং নানান রকম কর ফ্রান্সের মানুষের উপরে, জনসাধারণের উপরে চাপিয়ে দিত। আবার এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার এবং মজার ব্যাপার হচ্ছে কি, এই যাজক অভিজাতরা কিন্তু কর দেবে না। আমরা কি কর দেবো? ওরা দেবে না কর, ওরা ওই দু একটা কর দিত, বাদ বাকি যত রকম কর আছে, তাইদ বলো, এডস বলো, যত রকম কর আছে সবই দিতেই সাধারণ মানুষ। এর ফলে সাধারণ মানুষের কিন্তু করের বোঝাও বেড়েছিল। তাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ফরাসি বিপ্লবের পথে অগ্রসর হয়েছিল, কারণ তাদের কিছু করার নেই। তারা যে টাকা ইনকাম করছে তার মধ্যে 95% ভাগ চলে যাচ্ছে তাদের কর দিতেই। তারপরে কি দেখলাম, ফ্রান্সের যে কাঠামোটা ছিল সেটা কিন্তু ফ্রান্সের মানুষকে একবারে উপর নিচে করে দিয়েছিল। কারণ যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী সংখ্যায় কম হলেও বেশি, রাষ্ট্রের সমস্ত সম্পত্তি তাদেরই হস্তগত। দীর্ঘদিন ধরে তারা নিচের তলায় মানুষকে অত্যাচার করে আসছে, তাদের থেকে জোর করে কর তুলে এসে তারা ভোগবিলাস করছে। এটা কিন্তু একটা ফ্রান্সের ফরাসি বিপ্লবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হিসেবে দাঁড়ায়। আর দ্বিতীয় বললাম দৈব রাজতন্ত্র। কি বললাম দৈব রাজতন্ত্রে? দৈব রাজতন্ত্রে বলা হচ্ছে যে আমি দেবতার প্রতিনিধি, আমি ঈশ্বরের প্রতিনিধি। রাজা কি বলছেন? আমি ঈশ্বরের প্রতিনিধি, আমি যা করবো ঈশ্বরকে বলবো। অর্থাৎ ওই বললাম, তুমি স্কুলে যদি কোনো কিছু করে তুমি স্কুলের প্রিন্সিপালকে বললে আমি ঈশ্বরের, আমি আপনাকে বলবো কেন, আমি ওকে কেন মেরেছি? তখন দেখবে প্রিন্সিপালও ধরে দিয়েছে দু চারটা। যাই হোক, কিন্তু এখানে দেবতা কি বলতো, ওইটা বলি সে পার পেয়ে যেত। আর এই যে একটা ব্যাপার ছিল, সে কারো কাছে জবাবদিহি করবে না, এর ফলে কিন্তু সে চরম স্বৈরাচারী হয়ে উঠেছিল। সে যা পারতো তাই করতো। ওই যে বলেছিলাম না, যে সরস্বতী বলেছিলেন কি, যে আমার ইচ্ছেই হচ্ছে আমি রাষ্ট্র, সরি সরস্বতী বলেছিলেন না আমি রাষ্ট্র, আর সরি চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র, আর ষোড়শ লুই বলেছিলেন যে আমার কথাই হচ্ছে আইন। তার মানে এই দুটো কথার মাঝখানে আমরা বুঝতে পারছি যে সে কতটা স্বৈরাচারী। যাই হোক, এরপর আমরা দার্শনিকদের ভূমিকা পড়বো। তারপরে মোটামুটি আর 2-3টে ক্লাস হলে তোমাদের এই ফরাসি বিপ্লবটা, ফরাসি এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আজকে এই অবধি।